ভাবুন তো, একটি মেয়ের মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো শহরের বিবেককে নাড়া দিয়ে দিল। আর সেই মৃত্যুর সূত্র গিয়ে মিলে দেশের সবচেয়ে ক্ষমতাধর এক ব্যক্তির প্রতিষ্ঠানের সঙ্গে। এখান থেকেই গল্প নতুন মোড় নেয়। ঋতু ধীরে ধীরে বুঝতে শুরু করে তার জীবনের অনেক সত্য এতদিন তার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। একদিকে ফাতেমাকে ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তি, অন্যদিকে শেহজাদের আচরণ, সবকিছুই যেন রহস্যে ঢাকা। শেহজাদ তাকে শুধু একটাই কথা বলে, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিতে, সত্য জানার জন্য একটু সময় দিতে। এদিকে অন্য এক পরিবারে নেমে আসে ভয়াবহ বিপর্যয়। বিয়ের অনুষ্ঠানে ব্যাংক থেকে তোলা টাকার মধ্যে জাল নোট পাওয়া যায়। সবার সামনে অপমানিত হন মেয়ের বাবা। সেই অপমান সহ্য করতে না পেরে মেয়েটি নিজের জীবন শেষ করে দেয়। পরিবারের কান্না আর ক্ষোভে চারপাশ ভারী হয়ে ওঠে। এই ঘটনার পর শেহজাদ সরাসরি ব্যাংকে যায়। সেখানে কর্মকর্তারা ভয়ে কাঁপতে থাকেন। তারা বারবার বলেন তারা শুধু চাকরি করেন, ওপরের নির্দেশ মেনেই কাজ করতে হয়। কিন্তু শেহজাদ স্পষ্ট জানিয়ে দেয় তার উদ্দেশ্য টাকা বদলানো নয়। টাকা বদলালেই তো মৃত মেয়েটি ফিরে আসবে না, বাবার হারানো সম্মানও ফিরে আসবে না। তার দাবি ছিল একটাই, ব্যাংকের মালিককে প্রকাশ্যে সেই পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে এবং নিজের দায় স্বীকার করতে হবে। ব্যাংকের কর্মকর্তারা জানায় মালিক আর কেউ নন, দেশের অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী। এত বড় একজন মানুষ কখনো ক্ষমা চাইবেন এমনটা তারা কল্পনাও করতে পারছিল না। তবুও শেহজাদের নির্দেশেই মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু ফোনের ওপাশ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় তিনি কোনোভাবেই ক্ষমা চাইবেন না, বরং এমন ছোটখাটো বিষয় নিয়ে তাকে আর বিরক্ত না করার নির্দেশ দেন। এই অবহেলা শেহজাদকে আরও দৃঢ় করে তোলে। সে বুঝে যায় এবার লড়াইটা শুধু একটি পরিবারের জন্য নয়, এটি ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধেও। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা সামনে আসে। বিয়ের নিবন্ধনের কাগজপত্র হঠাৎ করেই অন্য একজন নিয়ে গেছে। এতে শেহজাদের সন্দেহ আরও বেড়ে যায়। সে বুঝতে পারে কেউ পরিকল্পিতভাবে প্রমাণ লুকানোর চেষ্টা করছে। সব তথ্য জোগাড় করে সে সরাসরি অর্থমন্ত্রীর বাড়িতে পৌঁছে যায়, কিন্তু নিরাপত্তারক্ষীরা তাকে ঢুকতে দিতে চায় না। ভেতর থেকে নির্দেশ আসে তাকে বের করে দিতে। এতে পরিষ্কার হয়ে যায় মন্ত্রী কোনো আলোচনায় আগ্রহী নন। কিন্তু শেহজাদ সহজে হার মানার মানুষ নয়। সে অন্য পথ বেছে নেয়। একটি পরিকল্পনার মাধ্যমে মন্ত্রীর ছোট ছেলের সঙ্গে যোগাযোগ করে। শিশুটিকে কোনো ক্ষতি না করে নিরাপদে নিজের কাছে রাখে এবং মন্ত্রীকে ফোন করে জানায় ছেলে নিরাপদ আছে, কিন্তু এবার কথা বলতেই হবে। ছেলের কথা শুনে প্রথমবারের মতো মন্ত্রীর কণ্ঠে উদ্বেগ শোনা যায়। তিনি বাধ্য হয়ে শেহজাদের সঙ্গে দেখা করতে রাজি হন। মুখোমুখি সাক্ষাতে শেহজাদ খুব শান্তভাবে একটি প্রশ্ন তোলে, একজন নির্দোষ মেয়ের মৃত্যুর দায় কে নেবে? মন্ত্রী প্রথমে বিষয়টিকে টাকার মাধ্যমে মিটিয়ে ফেলতে চান। তিনি জানতে চান কত টাকা দিলে বিষয়টি শেষ হবে। কিন্তু শেহজাদের উত্তর ছিল পরিষ্কার, এই লড়াই টাকার জন্য নয়, ন্যায় বিচারের জন্য। সে জানিয়ে দেয় নিহত মেয়ের বাবার কাছে গিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। শুধু তাই নয়, ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটার নিশ্চয়তাও দিতে হবে। এই কথোপকথনের মাঝেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে যায় সাংবাদিকরা। ক্যামেরা আর মাইক্রোফোন ঘিরে ধরে মন্ত্রীকে। তারা একের পর এক প্রশ্ন করতে শুরু করে, ব্যাংকে জাল নোট এলো কিভাবে, এই মৃত্যুর জন্য দায়ী কার? মন্ত্রী বুঝতে পারেন এবার বিষয়টি আর চেপে রাখা যাবে না। শেহজাদ সবার সামনে আবারও একই দাবি জানায়, ক্ষমা চাইতে হবে সেই পরিবারের কাছে যাদের জীবন এই ঘটনার কারণে ভেঙে গেছে। গল্প এখানেই থেমে যায় না। ঋতুও ধীরে ধীরে সত্যের কাছাকাছি পৌঁছাতে শুরু করে। সে বুঝতে পারে এতদিন যা দেখেছে তার অনেকটাই ছিল ভুল বোঝাবুঝি। শেহজাদ তাকে আশ্বাস দেয় সব সত্য খুব শিগগিরই সামনে আসবে। অন্যদিকে মন্ত্রীও বুঝতে পারেন এবার তার প্রতিটি পদক্ষেপ নজরদারিতে রয়েছে। সংবাদ মাধ্যম, সাধারণ মানুষ এবং শেহজাদের অবিরাম চাপ, সব মিলিয়ে পরিস্থিতি তার জন্য কঠিন হয়ে ওঠে। শেষ পর্যন্ত এই সংঘাত কোথায় গিয়ে দাঁড়াবে? মন্ত্রী কি সত্যি নিজের ভুল স্বীকার করবেন? ঋতু কি সব ভুল বোঝাবুঝি দূর করে সত্য জানতে পারবে? আর যে পরিবার সবকিছু হারিয়েছে তারা কি আদৌ ন্যায় বিচার পাবে? এই প্রশ্নগুলোর উত্তর মিলবে গল্পের পরবর্তী পর্বে। যদি এমনই নাটকীয় গল্প আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্ব মিস করবেন না।